অরুদ্ধ আর্তনাদ পর্ব 14 লিখেছেন উম্মে হাবিবা। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। আমার ভাই তোমার ভাই, আয়াজ ভাই আয়াজ ভাই। এভাবেই মিছিলে স্লোগান দিতে দিতে আয়াজের সকল ছেলেপেলে রাস্তায় নেমেছিল। আর আয়াজ খোলা জিপে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছে। আয়াজের মুখে বেশ গম্ভীরতা এবং আত্মনির্ভরশীলতা ভর করে আছে, যেমন একজন প্রফেশনাল রাজনীতিবিদ। আয়াজের চোখে কালো সানগ্লাস। অন্যদিকে রাস্তার অন্য পাশে আবরারের ছেলেরা আবরারের নামে মিছিল নিয়ে নেমেছে। আবরারও খোলা একটি জিপ গাড়িতে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছে। এমনই সময় আয়াজ এবং আবরারের গাড়ি রাস্তার দুপাশে পাশাপাশি। ঠিক সেই সময়ে আবরার এবং আয়াজ দুজন দুজনের দিকে তাকায়। আবরারের চোখে আয়াজের জন্য একরাশ ঘৃণা। সে গম্ভীর চোখে আয়াজের দিকে তাকিয়ে আছে। আর আয়াজ বাঁকা হেসে আবরারের দিকে তাকিয়ে আছে। আয়াজের হাসিটা আবরারের সহ্য হচ্ছিল না। আবরারের মুখে একরাশ গম্ভীরতা এবং আয়াজের মুখে বাঁকা হাসি, যেন চোখ দিয়েই দুজন দুজনের সাথে লড়ে যাচ্ছে। 4 দিন পর আজ আহানের গায়ে হলুদ। সকাল থেকে জমিদার বাড়ির প্রতিটা সদস্য বেশ ব্যস্ত সময় পার করছে। কথা বৃষ্টিসহ বাড়ির সকল ছোটরাও একসাথে কাজ করে যাচ্ছে। জমিদার বাড়ির ছেলের বিয়ে বলে কথা। জমিদার বাড়িটি রং বেরঙের নানান ফুল মরিচাবাতি দিয়ে সুন্দর করে সেজে উঠেছে। এখন সন্ধ্যা 6টা। এখন থেকেই জমিদার বাড়িতে অনেক বড় মাপের মানুষের আনাগোনা শুরু হয়েছে। জমিদার বাড়ির কর্তারা সকল মেহমানদের আপ্যায়নে ব্যস্ত। জাফর আলী খান তার নাতির বিয়েতে কোনো কমতি রাখেননি। বাড়ির গিন্নিদের বাবার বাড়ি থেকেও লোকজন এসেছে। কথা সবেমাত্র ফ্রেশ হয়ে তার রুমে প্রবেশ করল। তার গায়ে হলুদ রঙের লেহেঙ্গা। লেহেঙ্গায় সাদা রঙেরও মিশ্রণ রয়েছে। লেহেঙ্গায় নানা ছোট ছোট স্টোন বসানো। লেহেঙ্গায় খুব সূক্ষ্মভাবে কারুকাজ করা। সব মিলিয়ে লেহেঙ্গাটা বেশ সুন্দর। কথার ফর্সা গায়ে হলুদ সাদা মিশ্রণের লেহেঙ্গাটি যেন ফুটে উঠেছে। কথার ঘন কালো চুলগুলো মাঝে সিথি করে সামনের দিকে চুলগুলো নিয়ে পিছনে বেঁধে রেখেছে। কানে হলুদ রঙের মাঝারি আকারের ঝুমকো। গলায় ঝুমকোর সাথে ম্যাচিং নেকলেস। 2 হাত ভর্তি সাদা হলুদ মিশ্রণের কাচের চুড়ি। পায়ে আবরারের দেয়া পায়েল এবং হালকা হিলযুক্ত জুতো। ওড়নাটা এক সাইডে ফেলে রেখেছে। চোখে আইলাইনার, মুখে ফেস পাউডার, ঠোঁটে লাল রঙের লিপস্টিক। কথা বৃষ্টি মাহিবা আগেই ঠিক করে রেখেছিল তারা একই রঙের জামা পরবে, সাথে একই রকমভাবে সাজবে। কথা আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল। ঠিক সেই সময়ই কথার দরজায় নক করল কেউ। কথা আয়নার দিকে একবার পরখ করে চলে গেল দরজা খুলতে। কথা দরজা খুলতেই দেখতে পায় আবরার দাঁড়িয়ে আছে। তার পরনে হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামা, পাঞ্জাবির উপর হলুদ কোটি। আহানের বিয়েতে সকল ছেলেরা একই রকম সেজেছে। আবরার 2 হাত পিছনে একসাথে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কথা ভাবতেও পারিনি আবরার এখানে আসবে। আমাকে কি এভাবেই দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতরে আসতে দিবি? আবরারের গম্ভীর কণ্ঠের কথা কথার কানে পৌঁছাতেই সে দরজা থেকে সরে দাঁড়ায়। আর আবরার কথার ঘরের মধ্যে প্রবেশ করে। আবরার এই কয়দিন ভোটের প্রচারের কাজে বেশ ব্যস্ত ছিল। তাই তো কথা এই কয়েকদিন আবরারের দেখা পায়নি। আজ এতদিন পর আবরারের দেখা পেয়ে কথার মনটা নেচে যাচ্ছে। কথা গিয়ে আবরার থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো। কথা, ইস কি ডাক! আবরারের এত নরম কণ্ঠের ডাক। কথা অবাক হয়ে আবরারের দিকে তাকিয়ে আছে। আবরার মুচকি হেসে কথার দিকে এগিয়ে আসে। আবরারকে এভাবে নিজের দিকে এগুতে দেখে কথা থতমত খেয়ে যায়। আবরার যতই কথার দিকে এগুচ্ছে ততই কথার হার্টবিট বেড়ে চলছে। আবরার কথার ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। কথা নিজের কাঁপা কাঁপা শরীর নিয়ে মাথা নিচু করে থাকে।
হঠাৎই কথা অনুভব করে আবরার তার চুলে কিছু একটা লাগিয়ে দিচ্ছে। কথা আবরারের স্পর্শ পেয়ে কিছুটা নড়ে ওঠে। তখনই আবরার নরম গলায় বলে ওঠে, উহু, নড়িস না, আমাকে আমার কাজটা করতে দে। ব্যাস, আবরারের এতটুকু কথাই কথা স্থির হয়ে দাঁড়িয়ে যায়। আবরার নিজের কাজ শেষ করে কথার সামনে এসে তার ডান হাত ধরে আয়নার সামনে নিয়ে এসে দাঁড় করায়। আর কথার পিছনে দাঁড়িয়ে কথাকে বলে ওঠে, এইবার দেখতো কেমন দেখাচ্ছে, এখন তোর সাজ পরিপূর্ণ লাগছে। আবরারের কথা শুনে কথা আয়নাতে তাকিয়ে দেখতে পায় তার চুলের পেছনে ক্লিপ দিয়ে বেলি ফুলের মালা গাঁথা। কথা একবার বেলি ফুলের দিকে আরেকবার আবরারের দিকে তাকায়। আবরার হাসি মুখে বলে ওঠে, মাশাল্লাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে, কারোর নজর যেন না লাগে। আচ্ছা, আমি এখন যাই, নিচে অনেক কাজ বাকি, তুই তৈরি হয়ে নিচে আসিস। এই বলে আবরার আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। আবরার কথার রুম থেকে বের হতে নিবে ঠিক তখনই দেখতে পায় আরিয়ান দাঁড়িয়ে, তার হাতে গাজরা। আরিয়ানের চোখে মুখে কেমন কঠোরতা। আরিয়ানের এমন চেহারা দেখে আবরার মনে মনে হাসল। সে জানত আরিয়ান কথার জন্য গাজরা নিয়ে এসেছে, তাই তো সে আরিয়ানের আগেই কথার রুমে গিয়েছে। আবরার বাঁকা হেসে সেখান থেকে চলে গেল। আরিয়ান এবার মলিন মুখে একবার তার হাতের গাজরার দিকে তাকালো, আরেকবার কথার দিকে। কথা আবরারের দেওয়া মালাটা হাত দিয়ে নাড়িয়ে দেখছে আর আপন মনে হাসছে। আরিয়ান এমন দৃশ্য দেখে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার হাতে থাকা গাজরাটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বাহিরের উদ্দেশ্যে পা বাড়ালো। রাত 10টা। আহানের গায়ে হলুদের অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কথা বেশ ক্লান্ত, তাই ঘরে এসেই প্রথমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ঘরে এসেই ভেজা টাওয়ালটা বারান্দায় দিতে চলে গেল। বারান্দার রশিতে ভেজা টাওয়ালটা মেলে দিয়ে বারান্দার রেলিং ধরে দূরসীমানায় তাকিয়ে রয়। আজ তারা কাজিন মহল নিয়ে বেশ আনন্দ করেছে। শেষ পর্যন্ত তারা আহানকে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিয়েছিল। কিন্তু অনুষ্ঠানে আসা কিছু আত্মীয় স্বজন কথাকে কটু কথা বলতে ছাড়েনি। কথা সেই সব শুনেও মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে রেখেছিল। কারণ যেখানে তার পরিবারের মানুষই তাকে রেহাই দেয় না, সেখানে বাহিরের মানুষজন আর কি। এইসবের মধ্যেও কথা দুটো জিনিস নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাক। কথা আর তার কাজিন মহল সবাই আহানকে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিয়েছিল। তার সাথে একে অন্যের উপর হলুদ ছুঁড়ছিল। এভাবেই হলুদ নিয়ে ছুটতে ছুটতে কথা কারোর সাথে ধাক্কা খায়। আর পড়ে যাবার ভয়ে ওই লোকটার বুকের কাছের পাঞ্জাবি খামচে ধরে। কথা তার মাথা উঁচু করে দেখতে পায় লোকটা আর কেউ না, সে লোকটা ছিল আবরার। কথা অবাক হয়ে আবরারের দিকে তাকিয়েছিল। আবরার কথাকে আরও অবাক করে দিয়ে তার হাত দিয়ে কথার গালে হলুদ স্পর্শ করে লাগিয়ে দিল। আবরারের এই স্পর্শে কথা কেঁপে ওঠে। আবরার কথার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হেসে সেখান থেকে চলে গেল। আর কথা সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে এখনও বিশ্বাস করতে পারছে না আবরার তাকে হলুদ লাগিয়ে দিয়েছে। এও কি সম্ভব? কিন্তু কথা কি জানে তাকে এবং আবরারকে এই অবস্থায় একজন মানুষ গভীরভাবে দেখছিল। আরিয়ান দূর থেকে কথা এবং আবরারের দৃশ্যটা দেখছিল। সে আর সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না, তাই সে দ্রুত সেখান থেকে চলে গেল। বর্তমান। কথা নিজের বারান্দায় দাঁড়িয়ে এগুলোই ভেবে যাচ্ছিল। তখনই তার মাথায় আরেকটা ভাবনা আসলো। আজ পুরো হলুদের সময় আরিয়ানের সাথে একবারও তার কথা হয়নি। কথা হবে কি করে? সে আরিয়ানকে সেভাবে দেখতেই পায়নি। কথা খেয়াল করেছে আরিয়ান কয়েকদিন ধরেই কেমন অন্যমনস্ক হয়ে আছে। কথা ভাবল এই নিয়ে আরিয়ানের সাথে তার কথা বলা দরকার। তাই সে আরিয়ানের রুমের দিকে অগ্রসর হলো। অন্যদিকে আয়াজ নিজের রুমের বারান্দার সোফায় বসেছিল। শুধু বসেছিল বললে ভুল হবে, একধ্যানে আকাশের দিকে তাকিয়েছিল আর কিছু একটা ভেবে যাচ্ছিল। এই নিষ্ঠুর দুনিয়ায় নিজের আপন বলতে শুধুমাত্র আমি নিজেরই আছি।
এক ছন্নছাড়া জীবনের স্রোতে ভেসে যাচ্ছি। আচ্ছা, আমার জীবনটা কি এমন হওয়ার কথা ছিল? নিজের বাবা থাকতেও কোনোদিন তাকে বাবা বলে ডাকতে পারলাম না। নিজের মাও 2 বছর বয়সে আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল। আর যেই দাদু আমার মায়ের পরের স্থান ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে। আর জীবনের সব কিছু হারিয়ে যখন একটা বিশ্বস্ত বন্ধু পেয়েছিলাম, সেও আমাকে মাঝপথে ছেড়ে চলে গেল। শালার কি একটা জীবন, কেউই শেষ পর্যন্ত সাথে থাকে না। ছে, কিন্তু তারা কি ভেবেছে তারা না থাকলে আয়াজ খান নিঃশেষ হয়ে যাবে, অচল হয়ে যাবে? উহু, একটুও না। আয়াজ খান এত সহজে ভেঙে যাবে না। কিছুক্ষণ থেমে, যারা যারা আমার এই ছন্নছাড়া জীবনের জন্য দায়ী, তাদের কাউকে এবার আয়াজ খান ছাড়বে না। কাউকে না। তাচ্ছিল্যের সুরে, উফ, জমিদার মশাই, আপনার এই মিথ্যে জমিদারি, এই মিথ্যে গৌরব, এই মিথ্যে সুনাম আর কতদিন ধরে রাখতে পারবেন? উচ্চস্বরে হেসে, আয়াজ এবার আপনাদের জীবনে ঝড় হয়ে আসছে, আপনাদের সবার জীবনকে তছনছ করতে। যেই আগুনে আমি জন্মের পর থেকেই পুড়ছি, সেই আগুনেই আমি আপনাদের ধ্বংস করব। তৈরি থাকুন। কথা আরিয়ানের রুমে গিয়ে দেখতে পাই আরিয়ান তার রুমে নেই। হঠাৎই কথা বারান্দা থেকে আরিয়ানের আওয়াজ শুনতে পাই। কথা, আমি বারান্দায়। কথা বেশ অবাক হয়ে যায়। আরিয়ান তো বারান্দায়, তাহলে সে বুঝল কীভাবে কথা তার রুমে এসেছে? কথা বারান্দায় গিয়ে দেখতে পেল আরিয়ান বারান্দার বেতের চেয়ারে বসে আছে। কথাও গিয়ে আরিয়ানের পাশের চেয়ারে বসে পড়ে। কথা আরিয়ানকে ইশারা করে বুঝায়, আপনি জানলেন কিভাবে আমি এখানে এসেছি? আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হাসে আর বলে, এত কিছু তুই বুঝবি না। এখন এটা বল, হঠাৎ আমার রুমে আসলি যে, কোনো কাজ আছে? কথা ইশারা করে, কেন, কাজ না থাকলে কি আসা যাবে না? আরিয়ান মলিন হেসে বলে, অবশ্যই যাবে, তোর জন্য আমার রুমের দরজা সবসময় খোলা। মনে মনে, সাথে আমার মনের দরজাও। কথা এবার বেশ সিরিয়াস হয়ে ইশারা করে, তোমার কি হয়েছে আরিয়ান ভাইয়া? কয়েকদিন ধরেই দেখছি তুমি কেমন অন্যমনস্ক থাকো। আমাকে বলো না তোমার কি হয়েছে? কথার ইশারা বুঝতে পেরে আরিয়ান মলিন হেসে বলে, জানতেই হবে আমার কি হয়েছে? কথা মাথা নাড়িয়ে সায় জানায়। আরিয়ান সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, আজ না, আহানের বিয়েটা আগে শেষ হোক, তারপর তোকে বলবো। আহানের রিসেপশন শেষে আমার ঘরে আসিস, তোকে অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগে আমাকে কিছু জিজ্ঞেস করিস না। কথা আরিয়ানের কথার কিছুই বুঝতে পারল না, তাই সে চুপ রইল। আর অন্যদিকে আরিয়ান ভেবে নিয়েছে, এভাবে সে তার ভালোবাসাকে হারাতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, আহানের রিসেপশনের দিন সে কথাকে প্রপোজ করবে। কথা তাকে গ্রহণ না করলেও আরিয়ান কথাকে জোর করবে। যেভাবেই হোক, কথাকে তার প্রয়োজন। অন্তত নিজের বেঁচে থাকার জন্যও কথাকে প্রয়োজন।